আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ জাহিদুদ্দিন ভূঁইয়া আজকে তোমাদের সামনে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমাদের পাঠ্যপুস্তকের দ্বাদশ অধ্যায় হতে আমরা এই প্রশ্নটি বের করে এনেছি। শিক্ষার্থীরা, দ্বাদশ অধ্যায় আমাদের জীবনে রসায়ন শিরোনামের অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে তুমি আমাদের দৈনন্দিন জীবনে, ব্যবহারিক ক্ষেত্রে, আমাদের জীবন চলার পথে আমরা যে সমস্ত রসায়ন ব্যবহার করি সেগুলো তুমি জানতে পারবে। তো সেখানকার একটি বিষয় হলো বেকিং পাউডার দিয়ে আমরা বেক করি। ইদানিং এই যে বেগুনি বানায়, আলুর চপ বানায়, কেক বানায়, বিস্কিট তৈরি করে, এগুলো সব কিছুতে বেকিং পাউডারের ব্যবহার আছে। বেকিং পাউডার ব্যবহার করলে খাবারটা ফুলে উঠলে এটা খেতে ঝরঝরা লাগে। তো আমরা সেই কাজটি দেখব আজকে, যে বেকিং পাউডার কীভাবে খাবারকে ফুলায় বা বেকিং পাউডার কীভাবে প্রস্তুত করা হয়। এখানে আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। উদ্দীপকটিতে আছে যে একজন শিক্ষার্থী ময়দার সাথে এ মিশিয়ে রাখলো। এর ব্র্যাকেটে দেওয়া আছে অণুজীব, এ এক ধরনের অণুজীব। অপর একজন শিক্ষার্থী ময়দার সাথে বি মিশিয়ে রেখে দিল। বিটা হলো এক ধরনের রাসায়নিক, এবং পরবর্তীতে পাউরুটি তৈরি করলো। উভয়ই পাউরুটি তৈরি করলো। তাহলে এখানে প্রথম শিক্ষার্থী পাউরুটি তৈরি করতে এক ধরনের অণুজীব ব্যবহার করেছে, আর দ্বিতীয় শিক্ষার্থী পাউরুটি তৈরি করতে একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করেছে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের দ্বাদশ অধ্যায় থেকে জানতে পারবে যে বেকিং পাউডার নামক এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে পাউরুটি তৈরি করা হয় এবং এতে পাউরুটি ফুলে ওঠে। আরেক ধরনের প্রক্রিয়া হলো ইস্ট নামক এক ধরনের অণুজীব ব্যবহার করে পাউরুটি তৈরি করা হয় এবং এতে করে পাউরুটি ফুলে ওঠে। তো এই দুটো প্রসেসই আমরা দেখব। তো প্রশ্ন কতে আছে, হেবার প্রণালী কি? হেবার প্রণালী কি? এটা হলো অ্যামোনিয়া প্রস্তুতির একটি শিল্প উৎপাদন প্রণালী। বিজ্ঞানী হেবার বোস প্রথম এই প্রক্রিয়াটি ব্যবহার করেছেন বলে তার নাম অনুসারে এই অ্যামোনিয়ার শিল্প উৎপাদন প্রক্রিয়াটিকে হেবার প্রণালী নামকরণ করা হয়েছে। দ্বিতীয়তে একটি প্রশ্ন আছে যে ইথানোয়িক অ্যাসিড এর জলীয় দ্রবণ অম্লধর্মী, ব্যাখ্যা করো। ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ অম্লধর্মী, এটার ব্যাখ্যা করতে গেলে আমাদের ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ থেকে কি তৈরি হয় সেটা দেখতে হবে। এটা হলো ইথানোয়িক অ্যাসিড, এটা হলো এর মধ্যে আমরা জল দিলাম, তাহলে এই ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হয়ে যাবে জলের কারণে। আমরা জানি পানিতে অ্যাসিডসমূহ বিয়োজিত হয়। তো এই ইথানোয়িক অ্যাসিড এই পানির কারণে বিয়োজিত হয়ে এখানে দুইটি আয়ন তৈরি করবে। একটি আয়ন তৈরি করবে CH3COO মাইনাস, অর্থাৎ ঋণাত্মক আয়ন। আরেকটি আয়ন তৈরি করবে H+, এটি হলো ধনাত্মক আয়ন। তো দেখা যাচ্ছে যে এই ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ থেকে H+ আয়ন বা প্রোটন তৈরি হচ্ছে। আর আমরা জানি যে সমস্ত পদার্থ বা যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন তৈরি করে বা প্রোটন তৈরি করে, সে সমস্ত পদার্থকে বা যৌগকে আমরা অ্যাসিড বলি। তাহলে যেহেতু ইথানোয়িক অ্যাসিড জলীয় দ্রবণে H+ আয়ন দান করছে, তার মানে ইথানোয়িক অ্যাসিড এটা অম্লধর্মী। সাধারণত আমরা এই ইথানোয়িক অ্যাসিড দিয়ে ভিনেগার প্রস্তুত করি। সেই ভিনেগার এই প্রক্রিয়াতেই কাজ করে। ভিনেগার বা ইথানোয়িক অ্যাসিড জলে বিয়োজিত হয়ে H+ তৈরি করে। সেই H+ এটার অম্লধর্মের ক্ষয়কারী ধর্মের কারণে জীবাণু ধ্বংস হয়। তখন খাবারটা পচনের হাত থেকে রক্ষা পায়। ঠিক আছে, এটা গেল। প্রশ্ন গতে দেখো, প্রশ্ন গতে আছে বি যৌগটি প্রস্তুত করতে
ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন ব্যাখ্যা করো। বি যৌগটি প্রস্তুত করতে ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। এখানে বি যৌগে আমরা দেখতে পাচ্ছি একটি রাসায়নিক যেটা মিশিয়ে পাউরুটি তৈরি করা হচ্ছে। তো পাউরুটিকে ফুলানোর জন্য পাউরুটির ময়দার সাথে সাধারণত যে রাসায়নিকটি মেশানো হয় সেটি হলো বেকিং পাউডার। তাহলে বি যৌগটি হলো বেকিং পাউডার, আর এই বেকিং পাউডার প্রস্তুত করতে ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন ব্যাখ্যা করো। এই বিক্রিয়াগুলো দেখলে আমরা পরিষ্কার বুঝে যাব যে বি যৌগটি বা বেকিং পাউডার প্রস্তুত করতে হলে কিভাবে বি যৌগটি বা বেকিং পাউডার প্রস্তুত করতে হলে কেন ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন হচ্ছে। ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রথমে আমরা কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। শিক্ষার্থীরা, বি যৌগটি বা বেকিং পাউডার সেটা তৈরি করার জন্য আমাদের কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয়, আর এই কার্বন ডাই অক্সাইড এটা আমরা ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রস্তুত করে নেই। এই জন্যে যেহেতু কার্বন ডাই অক্সাইড লাগবে বেকিং পাউডার তৈরি করতে, কার্বন ডাই অক্সাইড লাগবে, সেজন্য আমরা ওই কার্বন ডাই অক্সাইড ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি করে নিচ্ছি। এই কারণেই ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন। কিভাবে তৈরি করছি? ক্যালসিয়াম কার্বনেটকে আমরা উত্তপ্ত করছি বা তাপ দিচ্ছি। তাপে এই ক্যালসিয়াম কার্বনেট, এটি ক্ষারীয় পদার্থ, এটি তাপের কারণে বিয়োজিত হয়ে দুটি অংশ তৈরি করছে, দুটি ভিন্ন পদার্থ তৈরি করছে। এটা বিয়োজন বিক্রিয়া। ক্যালসিয়াম অক্সাইড তৈরি করছে, আবার কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। এই কার্বন ডাই অক্সাইডটি এটি আমাদের এই বেকিং পাউডার প্রস্তুতিতে ব্যবহৃত হবে। তো এর জন্য আমাদের কয়েকটা জিনিস লাগবে। কার্বন ডাই অক্সাইড গ্যাস লাগবে, অ্যামোনিয়া গ্যাস লাগবে, আর আমাদের সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ লাগবে। তো প্রথমে আমরা কি করব? কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করব অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণের মধ্যে। অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ থাকবে প্রথমে, জলের মধ্যে অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত করা থাকবে, আর সেই দ্রবণের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করব। তখন এই তিনটি গ্যাস, এই দুইটি গ্যাস বা এই তিনটি পদার্থের সমন্বয়ে আমরা এখানে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট নামক একটি জটিল যৌগ পাব। এই অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে আমরা সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ মিশ্রিত করব। এখানে বলে নাও ভালো, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ কি? সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণ মানে হলো যতটুকু পানির মধ্যে সর্বোচ্চ যতটুকু সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত করা যাবে ঠিক ততটুকু যদি দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলা হয়। আবার বলি, একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরো এক গ্লাস পানি, এখানে ম্যাক্সিমাম 2 চামচ সোডিয়াম ক্লোরাইড বা লবণ তুমি দ্রবীভূত করতে পারবে। 2 চামচের বেশি যদি দাও তো সেটা আর দ্রবীভূত হবে না, সেটা তলায় পড়ে থাকবে। এখন তাহলে বোঝা যাচ্ছে যে এক গ্লাস পানিতে সর্বোচ্চ 2 চামচ লবণ দ্রবীভূত করা যাচ্ছে। যদি তুমি ওই সর্বোচ্চ পরিমাণটাই দ্রবীভূত করো তবে ওই দ্রবণটা হবে সম্পৃক্ত জলীয় দ্রবণ। তাহলে আমরা এই সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণের মধ্যে এটা যোগ করব। কোনটা? ওই যে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট প্রস্তুত হলো, এটা যোগ করলে এখানে আমরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট পাবো। এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটটাকে বলে বেকিং সোডা। বেকিং সোডা, এটার অপর নাম খাবার সোডা। ঠিক আছে, এই বেকিং সোডা এটাকে যখন আমরা টার্টারিক অ্যাসিডের সাথে মিশ্রিত করি তখন এটি একটি পাউডার হয়ে যায়। বেকিং সোডা এটাও পাউডার, আর টার্টারিক অ্যাসিডের এই পাউডার, এই দুইটা পাউডার একসাথে করে যে পাউডারটা হয় সেই পাউডারটাকে বলে বেকিং পাউডার। তার মানে এই দুইটা যৌগের সমন্বয়কে বলা যাবে বেকিং পাউডার। তাহলে দেখা যাচ্ছে এই পাউডারটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই কার্বন ডাই অক্সাইড দরকার হয়েছে, আর সেটা আমরা তৈরি করেছি ক্যালসিয়াম কার্বনেট থেকে। এবার আমরা প্রশ্ন ঘতে দেখব যে উভয় শিক্ষার্থীর কেক প্রস্তুতকরণ কি অভিন্ন, বিশ্লেষণ করো। ঠিক আছে, একজন শিক্ষার্থী বেকিং পাউডার ব্যবহার করে কেক প্রস্তুত করেছে। সে কিভাবে কেক প্রস্তুত করেছে দেখো। বেকিং পাউডার যখন সে কেকের ময়দার সাথে মিশিয়ে দিয়েছে তখন ওই কেকের ময়দার ফাঁকে ফাঁকে
এই বেকিং পাউডারের বিক্রিয়া থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। ওই কার্বন ডাইঅক্সাইড যখন ময়দার ফাঁকে ফাঁকে তৈরি হলো তখন ওই জায়গাটা ফুলে গেল। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেহেতু এটা গ্যাস, এটা নির্দিষ্ট পরিমাণ আয়তন দখল করে নেবে, তো তখনই কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ যে আয়তনটুকু দখল করে ওই আয়তনটুকু পাউরুটি ফুলে যায়। এখন দেখো এই বেকিং পাউডার কিভাবে কাজ করছে। এখানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যেটা ছিল বেকিং সোডা, এর সাথে যখন টার্টারিক অ্যাসিড মিশ্রিত করলাম তখন এই দুটার বিক্রিয়ায় এখানে সোডিয়াম টার্টারেট নামক একটা উপাদান তৈরি হচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, আর পানি তৈরি হচ্ছে। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ময়দার ফাঁকে ফাঁকে জমে গিয়ে ময়দাটাকে ফুলিয়ে দিয়েছে। এই হলো দ্বিতীয় শিক্ষার্থীর ব্যবহৃত উপকরণ বা প্রক্রিয়া। প্রথম শিক্ষার্থী যেটা ব্যবহার করেছিল সে হলো ইস্ট ব্যবহার করেছিল। ইস্ট এবং চিনির দ্রবণ তোমার ওই ময়দার সাথে মিশিয়ে ময়দাটাকে রেখে দিয়েছিল। এখন দেখো ইস্ট আর চিনির দ্রবণের ভূমিকাটা কি। ইস্ট আমরা জানি এটা গ্লুকোজের শোষণে সাহায্য করে। ময়দাতে গ্লুকোজ আছে, প্রচুর পরিমাণ গ্লুকোজ বা স্টার্চ আছে, তো গ্লুকোজ বা স্টার্চের শোষণে ইস্ট সাহায্য করে, ভূমিকা রাখে। ইস্ট এক ধরনের এনজাইম বলে এটিকে, অণুজীব, এবং এটি একটি এনজাইম। এটি গ্লুকোজের শ্বসন বিক্রিয়া বা দহন বিক্রিয়াটিকে ত্বরান্বিত করে। তো আমাদের এই ময়দাটি, এটির মধ্যে যে গ্লুকোজ বা স্টার্চ আছে, এই গ্লুকোজ বা স্টার্চ এটা অক্সিজেন দ্বারা এটার কি শ্বসন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এই শ্বসন প্রক্রিয়ার মধ্যে ইস্ট ভূমিকা রাখে, আর এই গ্লুকোজ বা স্টার্চের অক্সিজেনের দ্বারা মাধ্যমে যে শ্বসন প্রক্রিয়াটি হচ্ছে, সেই শ্বসন প্রক্রিয়ায় প্রচুর তাপশক্তি উৎপন্ন হচ্ছে, আর এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আর এই যে ময়দার মধ্যে ইস্ট এবং চিনির দ্রবণ এর সহায়তায় বিক্রিয়া ঘটে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডটা ময়দার ফাঁকে ফাঁকে জায়গা করে নিচ্ছে, এই জন্যে ময়দাটা ফুলে উঠছে বা পাউরুটিটা ফুলে উঠছে। তাহলে এই হলো ইস্ট ব্যবহার করে পাউরুটি প্রস্তুতির যে প্রক্রিয়া। এখন আমরা দেখতে পাচ্ছি একটি প্রক্রিয়াতে ব্যবহৃত হয়েছে একটি রাসায়নিক পদার্থ, আরেকটি প্রক্রিয়া ব্যবহৃত হয়েছে একটি অণুজীব বা এনজাইম। এই দিক থেকে উভয় প্রক্রিয়ার মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। উভয় প্রক্রিয়া ডিসিমিলার বা ভিন্ন। আবার এখানে দেখা যাচ্ছে বিক্রিয়া হচ্ছে যে একটি প্রশমন বিক্রিয়া। এখানে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এটি ক্ষারধর্মী উপাদান, আর এটি হচ্ছে টার্টারিক অ্যাসিড অম্লধর্মী উপাদান, এটি লবণ। তাহলে এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। বেকিং পাউডার থেকে পাউরুটি প্রস্তুতি প্রশমন বিক্রিয়ায় সম্পন্ন হয়। আর এখানে ইস্ট এর দ্বারা যে পাউরুটি তৈরি করা হচ্ছে, এখানে কিন্তু এটি প্রশমন বিক্রিয়া নয়, এটি হলো সাধারণ একটি দহন বিক্রিয়া বা শ্বসন প্রক্রিয়া। এখানেও পাউরুটি তৈরি করা হচ্ছে। তাহলে বিক্রিয়াগত দিক থেকে বিক্রিয়ার ধরনের বিবেচনায় দুইটা প্রক্রিয়া কিন্তু ভিন্ন। আর একটা দিক থেকে এই দুইটা প্রক্রিয়া অভিন্ন, কারণ বেকিং পাউডার ব্যবহার করে পাউরুটি প্রস্তুত করলে সেখানেও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এবং এই কার্বন ডাইঅক্সাইডই পাউরুটিকে ফোলাচ্ছে। আর ইস্ট ব্যবহার করে পাউরুটি তৈরি করলে সেখানেও কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, আর এই কার্বন ডাইঅক্সাইডটাই পাউরুটিকে ফুলাচ্ছে। তাহলে আমরা এই দুইটা প্রক্রিয়ার মধ্যে কিছু ভিন্নতাও পাচ্ছি, আবার কিছু অভিন্নতাও পাচ্ছি। তো এই হলো আমাদের আজকের সৃজনশীল প্রশ্নটির যথাযথ উত্তর। তো আমরা পরবর্তী দিনে আরও কিছু সৃজনশীল আলোচনা করার চেষ্টা করব। পরবর্তীতে আমরা আরেকটি নতুন অধ্যায় এর অবতারণা করব তোমাদের জন্য। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের পাঠ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।